লজ্জা করছে না আপনার নিজের থেকে 14-15 বছরের ছোট একটি মেয়েকে ঘরে বউ করে আনতে? এই প্রথম কথা তার সাথে আমার, কিন্তু উত্তর পেলাম না। লোকটি ফেল করে আমার দিকে তাকিয়েই আছে। তার হ্যাবলার মতো তাকানোর ভঙ্গি দেখে আমার রাগ শুধু বেড়েই যাচ্ছে। কি হলো, কিছু বলছেন না? যে কেন বিয়ে করলেন আমায়? আমার জীবনটাকে বিষ করে দেওয়ার জন্য? আমি না হয় মেয়ে মানুষ, আমাকে জোরপূর্বক বিয়ে দিচ্ছে পরিবার থেকে, কিন্তু আপনি তো পুরুষ মানুষ। কেমন পুরুষ আপনি যে নিজের থেকে এত ছোট একটি মেয়েকে বউ করে নিয়ে আসলেন? কেন, পুতুল খেলার জন্য নাকি? বলেন। একটি কথার উত্তর না দিয়ে লোকটি ওয়াশরুমে চলে গেলেন। এদিকে আমার রাগের মাত্রাও অধিক হারে বাড়ছে। আমি আবার অতিরিক্ত রাগ উঠলে রাগের প্রভাবে কেঁদেই ফেলি। আধা ঘন্টা পার হয়ে গেল, লোকটি ওয়াশরুম থেকে এখনও বাইরে আসছে না। তাতে আমার কি? আমি তো এই অর্ধবয়স্ক লোকটাকে বিয়ে করতেই চাইনি। বাবা মাকে এত করে বললাম এই লোকটাকে বিয়ে করতে পারবো না আমি। শুনল না আমার কথা কেউ। পালিয়েও আসতাম আমার বয়ফ্রেন্ড রোহনের সাথে, পরিকল্পনা করছিলাম ওর সাথে, কিন্তু পরদিন রাতেই বিয়ে দিয়ে দিল। কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের দিয়ে বাড়ি ভর্তি ছিল, তাই আর পালাতে পারলাম না। কবুল 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 3 বার বলেই দিলাম, শুধু মুখ দিয়ে, মন থেকে নয়। রাগে দুঃখে কিছুক্ষণ নীরবে কান্না করে রোহনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। যে করেই হোক কাল রোহনের সাথে কথা বলতে হবে। আমি এই লোকটার সাথে থাকতে পারবো না। ও যেন এখান থেকে নিয়ে যায় আমাকে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম লোকটি ফজরের নামাজ পড়েছেন, পাশে আরেকটি জায়নামাজ বিছিয়ে রেখেছেন, হয়তো আমার জন্য। অন্যদিন নামাজ পড়লেও আজ ওনারের জন্য নামাজ পড়লাম না। নামাজ পড়ে বাইরে বেরিয়ে গেলেন তিনি। আমি সে চলে যাওয়ার পর একা নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে ঘরেই বসে আছি। একটু পর দরজায় কড়া নাড়লেন ওনারের মা। বৌমা, উঠছো তোমরা? আমি জি মা বলে দরজার কাছে গিয়ে শাশুড়িকে ভিতরে নিয়ে আসলাম। একটা ছোট্ট মেয়ে, বয়স 9 কি 10 হবে, হয়তো সে ট্রেতে সকালের নাস্তা নিয়ে এসেছে। শাশুড়ি মা বললেন, জুলি, তুই খাবারের ট্রেটা টেবিলে রেখে রান্নাঘরে তার ছোট ভাবিকে কাজে সাহায্য করো যা। শাশুড়ি মা বললেন, কাল তোমাদের খোঁজ ঠিকভাবে নিতে পারেনি? কোনো অসুবিধা হয়নি তো মা তোমাদের? আমি বললাম, না মা, কোনো সমস্যা হয়নি। শাশুড়ি মা বললেন, আচ্ছা ঠিক আছে, নাস্তা করে বিশ্রাম নাও তোমরা। আমি বললাম, ঠিক আছে মা। তখন বিছানায় বসা অবস্থায় শাশুড়ি মা আমাকে জড়িয়ে কাঁদতে লাগলেন। আমার কেন জানি ওনারের এই সময় আমাকে জড়িয়ে ধরে কান্নাটা স্বাভাবিক লাগলো না। কান্না থামিয়ে শাশুড়ি মা আমার মাথায় হাত দিয়ে বললেন, আমার ছেলেটা অনেক সহজ সরল, ওকে দেখে রেখো মা। তখনই রুমে আমার স্বামী প্রবেশ করেন। মা কথা থামিয়ে বলেন, বাবা তোরা নাস্তা করে নে, আমি যাচ্ছি। আমার স্বামী মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। লোকটি রুমের সোফায় বসে হাতে করে আনা খবরের কাগজে মুখ ডুবিয়ে আছে। এদিকে আমার পেটে ক্ষুধাতে ইঁদুর দৌড়াচ্ছিল। খাবার টেবিলে, কিন্তু আমরা খেতে কেমন একটা দ্বিধা লাগছে। নিজে থেকে আমি বলি, শুনেন, মা তো নাস্তা করতে বলে গেল, খেয়ে নিন। লোকটি একটু মাথা উঠায়, আবার খবরের কাগজ পড়তে লাগলেন। আমি আর অপেক্ষা না করে একাই কিছু খেয়ে নিলাম। একটু পর লোকটি ঘর থেকে বেরিয়ে গেলেন না খেয়েই। আমিও এই সুযোগে রোহনকে কল দিলাম। রিং হচ্ছে, কিন্তু রিসিভ করছে না। 5 বার কল দেওয়ার পর 6বার কল রিসিভ করলো রোহন। বলল, দেখো প্রিয়া, তুমি এখন অন্যের বিবাহিত স্ত্রী, এভাবে আর আমাকে কল দিবা না। আমি বললাম, এই অর্ধবয়স্ক লোকটার সাথে আমি থাকতে পারবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। রোহন বলল, পাগলামি করো না প্রিয়া, আমার পক্ষে এই কাজ করা আর সম্ভব নয়। তুমি এখন অন্য একজনের বউ, আমার কেউ নাও, আর কখনোই কল দিও না, ভালো থেকো। এই বলে ফোনটা কেটে দিল রোহন। আমি হতাশ হয়ে আবার কল দিচ্ছি রোহনকে, কিন্তু নাম্বার ব্যস্ত। একবার ব্যস্ত বলে কেটে যাচ্ছে, তার মানে রোহন আমার মোবাইল নাম্বারটা ব্ল্যাকলিস্টে রেখে দিল। এমনি মনটা খারাপ, আরও খারাপ হয়ে গেল রোহনের আচরণে। জানলার পাশে এসে দাঁড়িয়ে প্রকৃতি দেখছি আর চোখ থেকে পানি ঝরছে। এমন সময় আমার ছোট যা রুমে এসেই বললেন, কি ভাবি, বাসর রাত কেমন কাটলো বলেন শুনি। আমি বললাম, জি ভাবি, অনেক ভালো। যা বললেন, আমাদের ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ ভাবি, এই বাড়ির সবাই ওনাকে অনেক পছন্দ করে। আমিও ওনাকে ভাসুর নয়, নিজের ভাই, আর উনিও আমাকে নিজের ছোট বোনের মতোই স্নেহ করেন। আমি চুপ করে আছি। যা বললেন, আরে ভাবি, আপনার চোখ দেখছি মাল হয়ে আছে, বাবা মার জন্য মন খারাপ লাগছে বুঝি? প্রথম আমারও অনেক খারাপ লাগতো, কিন্তু এই বাড়ির সবার সাথে থেকে এখন বাবা মার কথা খুব কমই মনে পড়ে। আসেন তো আমার সাথে নিচে যাই, একা একা থেকে বেশি নিঃসঙ্গ বোধ করছেন। ভাইটাও যে কোথায়, নতুন বউকে একলা রেখে উধাও। আমি কিছু বলতে যাব, অমনি ছোট যা আমার হাত ধরে নিচে নিয়ে যাচ্ছে। আমিও আমার কিছু না বলে ওনাকে অনুসরণ করে চলছি। আর দেখছি বাড়িটা বেশ বড় আর সুসজ্জিত, 2 তলা বিশিষ্ট। লোকটা ছোট ভাইয়ের বউ হলেও আমার থেকে আমার ছোট যা বয়সে অনেক বড় হবে। ছোট যা একটা রুমের সামনে এসে পিউ বলে ডাকতেই ছোট্ট একটা পরীর মতো সুন্দর মেয়ে দৌড়ে আসলো।
যা বলল, ভাবি আমার ছোট মেয়ে পিউ আর বড় ছেলেকে ওর বাবা স্কুলে নিয়ে গেছে। পিউ, মা এই যে তোমার বড় আম্মু। এই কথা বলতেই পিউ আমার কোলে আসার জন্য হাত উঠালো। আমিও খুশি মনে পিউকে কোলে নিয়ে গালে একটা আদর দিলাম। পিউ আমার গালে আদর দিল, তখন জড়িয়ে নিলাম বুকে পিউকে। পিউর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রান্নাঘরে গেলাম। ছোট যাকে আপু সম্বোধন করে বললাম, আপু আমিও করব আপনাকে ওমার। সে কি কথা, মা জানতে পারলে আমাকে অনেক বকবেন ভাবি। আপনি তার চেয়ে বিশ্রাম নেন রুমে গিয়ে। আর আমার নাম আশা, আপনি আমাকে আশা বলেই ডাকেন। আমি বললাম, না তা হয় না, আমার কোনো বোন নেই, আমি আপনাকে আপু বলেই ডাকবো। যা খুশি হয়ে বললেন, ঠিক আছে ভাবি, আমি টুকটাক সাহায্য করছি। আশা আপুকে রান্নাঘরে আরো দুজন মহিলা অন্যান্য কাজ করছে, কিন্তু রান্না আশা আপু করছে একা। শাশুড়ি মা রান্নাঘরে প্রবেশ করেই বললেন, একই আশা, তুমি প্রথম দিনেই নতুন বৌমাকে রান্নাঘরে নিয়ে এসেছ। আশা আপু কিছু বলতে যাবার আগেই আমি বললাম, না মা, আমি নিজে থেকেই আসলাম। আর আপু তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দিচ্ছিল না। শাশুড়ি মা বললেন, ঠিক আছে বৌমা। আর আশা, তোমার ভাইয়ের ভাতের সাথে খাওয়ার জন্য মিষ্টি চাটনিটা করেছ? আশা আপু বলল, না মা, এখনো করিনি। সবকিছু রেডি করে ফেল। একটু পর শাশুড়ি মা বলল, ঠিক আছে। আমার দিকে তাকিয়ে বড় বুকে বলল, আমার ছেলেটা খাওয়ার শুরুতে কোনো কিছুর টক মিষ্টি চাটনি ছাড়া খেতে পারে না, বলেই রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। আশা আপু বেগুন, তেঁতুল আর টক দিয়ে চাটনি করছে। আমি পাশে দাঁড়িয়ে দেখছি আর আপুর বিয়ে কিভাবে হলো সেই গল্প শুনছি। মহিলা দুজন যেন কোথায় বেরিয়ে গেলেন, এমন সময় পিউ মা বলে চিৎকার করছে। আপু দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে পিউ এর খোঁজে গেলেন। আমিও এই সুযোগে চাটনিতে ইচ্ছেমত মরিচের গুঁড়ো, লবণ আর পাশে রাখা করলার জুসের কিছু মিশিয়ে দিলাম। আমার শ্বশুরের ডায়াবেটিস, তাই তিনি করলার জুস খান করলার মৌসুমে। একটু পর আশা আপু ফিরে এসে চাটনি হয়ে গেছে বলে নামিয়ে ফেল। আমিও রুমে চলে আসলাম। মন অনেক খারাপ থাকলেও চাটনিতে ওসব মিশিয়ে এখন বেশ ফুরফুরে লাগছে, এটা ভেবে যে লোকটা ওই চাটনি খাবে কিভাবে। জোহরের নামাজের পর মসজিদ থেকে বাড়ির পুরুষেরা ফিরলে সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসলাম। দুপুরে খেতে বসে দেখলাম আমার আরও একটা ছোট দেবর আছে, আর বড় নন্দ ও ছোট নন্দ। দুপুরে খেয়েই তাদের নিজের স্বামীর বাড়িতে চলে যাবে। দুলাভাইয়েরাও সঙ্গে আছেন। সবাইকে খেতে বসিয়ে দিয়ে আশা আপু আর শাশুড়ি মা খাবার পরিবেশন করছেন। সব মানুষের মুখে এত কথা, কিন্তু আমার স্বামী কোনো কথাই বলে না। আমি মনে মনে বলছি, এ কেমন মানুষ রে বাবা। সবাই খেতে শুরু করেছে। আমি অপেক্ষা করছি লোকটা ওই চাটনিটা খেলে তার প্রতিক্রিয়া কি হবে তা দেখার জন্য, ছোট মেয়েকে বিয়ে করার শখ কত তা বুঝানোর জন্য। এমন সময় লোকটা বসা অবস্থায় আহ বলে চিৎকার করতে করতে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বাতাস করছে। সবাই খাওয়া বাদ দিয়ে উত্তেজিত হয়ে ওনাকে জিজ্ঞেস করছে কি হইল, কিন্তু উনি শুধুই চিৎকার আর করছেন। এত ঝাল ও লবণ তিতা সহ্য করতে পারেন নাই বেচারা। শাশুড়ি মা কান্নার কণ্ঠে বললেন, আমার ছেলেটা কথা বলতে পারে না, কিভাবে বুঝবো ওর কি সমস্যা হচ্ছে। এই কথা শোনা মাত্র কারেন্টের সব খেলাম পুরো শরীরে, আর বজ্রপাত হলো মাথায়। নিজেকে সামলিয়ে পানি এগিয়ে দিলাম লোকটাকে। এক নিমিষেই সব পানি খেয়ে গ্লাস নাড়িয়ে আরও পানি চাইলেন। আশা আপু পানি দিলেন। পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগল। ভাগ্যিস বেগুনের সবার অ্যালার্জির জন্য চাটনিটা কেউ খায়নি। সবাই হালকাভাবে দুপুরের খাবার খেয়ে যার যায় স্থানে ফিরে এলেন। আমি রুমে এসে ওয়াশরুমের দরজা আটকালাম আর কান্নায় ভেঙে পড়লাম। শেষ পর্যন্ত এই ছিল আমার কপালের। বোবা বুড়া স্বামী, কি পাপ করেছিলাম আমি, আল্লাহ বলেই আয়নায় নিজেকে দেখে আরও ভেতর থেকে কষ্টে কাঁদতে লাগলাম। বেশ কিছু সময় পর রুমে এসে শুয়ে পড়লাম। এত কান্নার পরও ভিতর থেকে আবার কান্না আসছে দুর্ভাগ্যের জন্য। এভাবে সুজে বিকেলটা কাটালাম। সন্ধ্যায় আব্বু আম্মু আর ছোট ভাই আমাকে আর লোকটাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শ্বশুর বাড়িতে আসলো। আমি ওদের কারো সাথেই ভালোভাবে কথা বললাম না। তাড়াতাড়ি রাতের খাওয়া শেষ করে আমাদের বাড়িতে গেলাম। গিয়ে ক্লান্ত লাগছিল বলে শুয়ে পড়লাম। খুব কষ্ট পেয়ে কান্না করলে আমার আবার ঘুম পায়। বিছানায় শুয়ে আছি, লোকটা আমার বিছানার একপাশে শুয়ে পড়ল দেখে আমি নিজে তার মাথা থেকে বালিশ নামিয়ে মেঝেতে ফেলে দিয়ে সেখানে শুতে বললাম। লোকটা বাধ্য ছেলের মতো মেঝেতেই শুয়ে পড়ল, কিন্তু কিছু বললে আমার দিকে ফেলফেল করে তাকানোটা ত্যাগ করতে পারল না, যা আমার কাছে খুব অসহ্য লাগে। আমাদের বাড়িটা একটু গ্রামের পাশে, তাই নতুন বিয়ে হলে গ্রামে অনেক মানুষ নতুন বর আর বউ দেখতে আসেন। আজ সকালে উঠেই অনেক মানুষের কোলাহল দেখছি। আমার বর দেখার জন্য লোকটা দরজার কাছে চেয়ারে বসে আছে, আর লোকজন বারান্দার নিচে দাঁড়িয়ে দেখছে নতুন বর কেমন। তা আমি চলে আসার সময় শুনতে পেলাম কেউ কেউ বলছে, এত কথা বলছি, নতুন বরের এত অহংকার, একটা কথাও বলছে না। বড় লোক হলে বুঝি এমন হয়। মানুষ আমাদের প্রিয়া কত সুন্দরী পরীর মতন, তার কপালে এমন একটা বুইরা জামাই জুটল। বরটা লম্বা সুন্দর আছে, তবে বয়সটা একটু বেশি। এসব কথা শুনে আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল। রান্নাঘরে গিয়ে আগে আম্মুকে বললাম, আম্মু আমি আর ওই বাড়িতে যাব না, কিছুতেই না।
ওই লোকটার এত বয়স আর উনি কথাও বলতে পারে না। বোবা, তোমরা কিভাবে এমন একটা লোকের সাথে আমার বিয়ে দিলে বলো? আম্মু চুপ করে আছে। আব্বু রান্নাঘরে এসে আমার সব কথা শুনে আমাকে বলল, মা, কোনো পিতামাতা তার সন্তানের খারাপ চায় না? জামাই বাবা কিছুদিন আগে গ্রামে এসে তাকে দেখে খুব পছন্দ করেন, আর তোর শাশুড়ি সম্পর্কে আমার বড় ব্যান হন। ছোটবেলা আমি একবার পুকুরে পড়ে গেছিলাম, তখন তিনি আমায় বাঁচান। ওই লোন একটু হলেও শোধ করতে চাই আমি। আব্বু আমার মাথায় হাত রেখে বলছে, তুই অনেক সুখী হবি রে মা, দেখে নিস। হাতটা সরিয়ে দিলাম আমি আর বললাম, বোবা জামাই নিয়ে কি সুখী হব আমি? বলো তুমি। আব্বু বলল, জামাই আগে স্বাভাবিক মানুষ ছিলেন, একটা দুর্ঘটনার পর থেকে কথা বলতে পারে না। একটা কথা মনে রাখবি মা, মানুষের সব থেকে বড় পরিচয় সে মানুষ। আমি বললাম, কি দুর্ঘটনায় তার এমন হয়েছে? আব্বু কিছু বলার আগে শাশুড়ি মা মেয়ে বাইলে কল দিয়ে কান্না করতে করতে বললেন, আমার শ্বশুর বাবা অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছেন, আমরা যেন দ্রুত সেখানে যাই। তখনই তাড়াতাড়ি বের হয়ে আব্বু আম্মু, আমার স্বামী, ছোট ভাই সহ রওনা দিলাম। শ্বশুর সাহেব হাসপাতাল থেকে ফিরেছেন আজ। বাড়িতে অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সমাগম, সব মিলিয়ে ভালি ব্যস্ত হয়ে পড়েছি আমি। এ বাড়ির সবাই অনেক ভালো, সবার সাথে অল্প সময় বেশ ভাব হয়েছে। আমার শুধু ওই লোকটাকেই এখন পর্যন্ত সহ্য করতে পারছি না, যদিও এ কয়দিন হাসপাতালে বেশিরভাগ সময় বাবার সাথে তিনি ছিলেন। এবার বাড়িতে গেলে আর আসব না আমি, তাতে যা হবার হবে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি এখন শুধু অপেক্ষা, এখন বাড়িতে যেতে পারবো। কিন্তু হঠাৎ শ্বশুরের অসুস্থতার জন্য সব এলোমেলো হয়ে গেছে। কবে যে আবার বাড়িতে যেতে পারবো আমি? এই কয়দিন আমি, পিজু আর আশা আপু একসঙ্গে ছিলাম। ছোট ভাইয়া, মা আর লোকটা হাসপাতালে ছিল। ছোট দেবর বাড়িতেই ছিল। আজ রাতে লোকটা আমার পাশে শোয়াতে আমি উঠে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। উনার বাড়ি, ওনার ঘর, উনি থাকুক খাটের উপর। তাছাড়া এই কয়দিন হাসপাতালে ঠিকমতো ঘুম হয়নি লোকটার। শাশুড়ি মা বলছিলেন, সকালে উঠে দেখি লোকটাও রুমের অন্য পাশে ফ্লোরে ঘুমাচ্ছে। কি নিষ্পাপ লাগছে ঘুমন্ত মুক্তা লোকটার। মনে হয় সারা জীবন চেয়ে থাকি, ছি, আমি কেন এই লোকটাকে দেখছি? ওনারের জন্য আমি আমার রোহনকে হারালাম, ওনারের জন্যই রোহন আমার সাথে কথা বলে না। এখন আর সেই আমি কিনা ঘৃণা করি আমি লোকটাকে, অনেক ঘৃণা করি আমি লোকটাকে। এরপর ফ্রেশ হয়ে নিচে রান্নাঘরে যায় আপুকে সাহায্য করার জন্য। সকালে নাস্তা করে যে যার অফিসে চলে যায়। একই লোকটাও কোট তাই পরে, হাতে ল্যাপটপ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন। শাশুড়ি মা বললেন, বাবা, আজ অফিসে না গেলে হয় না? বৌমা তো নতুন মানুষ, তাকে তোর সময় দেয়া উচিত। লোকটা মাকে কি যেন বলে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় মা তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেন। বোবা একটা লোকেরও অফিস আছে। আমি ভাবছি, সারাদিন দিন সবার সাথে স্বাভাবিকভাবে থাকলেও একটা কথাই ভাবি, কিভাবে লোকটাকে হেনস্থা করা যাবে। আপু আর আমি দুপুরের খাবার রান্না করি, আর মা সবসময় বাবার পাশেই থাকেন। লোকটাও দুপুরের খাবার খেতে আসে। খাওয়া শেষে রুমে যায় বিশ্রাম করার জন্য। আশা আপু আমাকেও জোর করে রুমে পাঠায়। রুমে যাওয়ার পর আয়নার পাশে কিছু বেলি ফুল দেখতে পাই। বেলি ফুল তো আমার পছন্দের অনেক ফুল। দেখে আনন্দিত হয়ে হাতে নিয়ে মিউজিক। তখন লোকটা ইশারায় ফুলটা মাথার খোপাতে গেঁথে নিতে বললেন। আমি খানিকক্ষণ চুপ থেকে ফুলটা হাত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করলাম লোকটার সামনে। খোপায় বাঁধব না আমি ওই লোকটার আনা বেলি ফুলের মালা। আজ কেন আমি আর জীবনে কখনো খোপায় বেলি ফুলের মালা বাঁধব না। লোকটা তবুও আমার দিকে চেয়ে আছে। সত্যি লজ্জা বলতে কিচ্ছু নাই লোকটার। ফুলের মালাটা সামনেই ছিঁড়ে এত অপমান করলাম, তারপরেও যদি একটু ওনারের আন লাগত। সহজ করতে পারছি না লোকটার তাকানোটা। রুম থেকে বের হয়ে ছাদে গেলাম। ছাদে লাগানো বাগানে অনেক রঙের ফুল ফুটে আছে। ফুলগুলো দেখে আমার সেই ফুলের গাছ হতে ইচ্ছে করছে। আমি যদি ফুলের গাছ হতাম, তাহলেই আর এই লোকটাকে বিয়ে করতে হতো না। ছাদে অতিরিক্ত রোদ থাকা সত্ত্বেও চেয়ারে পা তুলে আয়েশ করে বসে কোনো ফুলের কি রং, কার আকৃতি কেমন, তা মনোযোগ দিয়ে দেখছি। মাঝে মধ্যে কোথা হতে যেন ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল। রোদের তাপও কমে যাচ্ছে, সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ। ভালোই লাগছে আমার। আজ আর ছাদ থেকে রুমে যাব না, আমি ফুলগুলোর সাথেই সময় কাটাবো আর ফুলের সৌন্দর্য উপভোগ করব ভাবছি। বিকেল হয়ে গেছে, আসরের আয়ান শোনা যাচ্ছে পাশের মসজিদ থেকে। কিছুক্ষণ পর লোকটা সেখানে উপস্থিত হয়ে কেবলার মতে একটা হাসি দিয়ে ইশারায় বোঝালেন, এই ফুলের বাগানটা তার নিজের হাতে গড়া। আমি বুঝেও না বুঝার ভান করে আছি। আমার মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে লোকটার জন্য। ভালোই ছিলাম এতক্ষণ, লোকটা এসে আমার মুডটাই নষ্ট করে দিল। লোকটা পানি দিচ্ছেন ফুলের গাছগুলোতে, অনেক খুশি মনে। আমি ওনারের জন্য ছাদ থেকে নেমে আসলাম। শাশুড়ি মা বললেন, আশা, তোমার ভাবিকে চা করে দাও, ছাদে তোমার ভাইয়ার জন্য নিয়ে যাবে। বিকেলের চা তো তোমার ভাইয়া ছাদে বসেই খায়। আমি বললাম, আপু, আমি চা করে নিয়ে যাচ্ছি ওনারের জন্য, আপনাকে আর কষ্ট করতে হবে না। সারাটা দিন কত পরিশ্রম করেন আপনি। আশা আপু বলল, ঠিক আছে,
কিন্তু ভাইয়া একেবারে ঠান্ডা চা খান, আর চায়ে চিনি বেশি লাগে। আমি বললাম, ঠিক আছে, আমি করে নিব আপু বলেই চা অনেক গরম করলাম, আর চিনির বদলে একটু ডিটারজেন্ট পাউডারের গুঁড়া মিক্স করেছি। ছাদে চা নিয়ে গেলাম লোকটার জন্য। লোকটা চেয়ারে বসে আছে, আমি পাশে গিয়ে হাসি মুখে চা ওনার সামনে এগিয়ে দিলাম। লোকটাও খুশি মনে চায়ের কাপে মুখ লাগালো, আর সাথে সাথে আ করে হালকা চিৎকার করল। অসাবধানতার কারণে সব চা ওনার পায়ে পড়াতে পানির বালতি পা চুবালেন। আমি এবার আশেপাশে কেউ নেই এজন্য মুচকি হাসতে লাগলাম। লোকটা এবার আমার দিকে তাকিয়ে বুঝতে পারে এমন কাজ ইচ্ছে করেই করেছি আমি। তারপর মাথা নিচু করে বিষণ্ণ মনে বসে থাকেন। আমি চায়ের কাপটা তুলে সেখান থেকে চলে আসলাম। জিহাবা পুড়ে যাওয়ার জন্য সেদিন রাতে লোকটা আর কিছু খেতে পারল না, না খেয়েই শুয়ে পড়ল। আজও লোকটা বেলি ফুলের মালা এনে রাখছেন আয়নার পাশে। আজ না ছিঁড়ে এমনিতেই লোকটার সামনে ডাস্টবিনে ফেলে দিলাম। রাতে আবার অনেক চকলেট চিপসের প্যাকেট এনে আমার বালিশের পাশে রাখছে। খেতে ইচ্ছে করলেও খেলাম না, ফ্লোরে শুজে ঘুমিয়ে পড়লাম। একটা স্বপ্ন দেখে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। আমার তখন দেখলাম লোকটা চার্জার লাইটের আলোয় কি যেন লিখছে আর কাঁদছে। লোকটাকে দেখে আমার মনে একটু মায়া হয়, আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে পিউ রুমে আসলে লোকটার সামনে সব চকলেট আর চিপসের প্যাকেট বের করে পিউকে দিলাম। পিউ খুশি হয়ে প্রথমে লোকটার গালে, তারপর আমার গালে আদর দিল। পিজুয়ের কান দেখে লোকটা মুচকি হাসছে, আর তা দেখে আমার নিজের গালটাই ছিলে ফেলতে মন চাচ্ছিল। পিউকে কোলে তুলে বাইরে বেরিয়ে আসলাম। আজ কলেজে আমার অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ করতে যাব। আমি শাশুড়ি মা লোকটার সঙ্গে আমায় কলেজে পাঠালেন, যেটা আমি একদম চাইনি। কলেজের কাজ শেষ করে একটা পার্কের সামনে গাড়ি থামালো লোকটা, কিন্তু আমি গাড়ি থেকে নামলাম না। লোকটা তখন আমার দিকে তাকাচ্ছিল। বললাম, বাড়িতে যাব। আমি আবার সেখান থেকে ফিরে বাড়িতে আসলাম। 1 সপ্তাহ কেটে গেছে এভাবে। লোকটা প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে আসে, আর আমি ফেলে দিই। আজ আয়নার পাশে বেলি ফুলের মালা না দেখে মনটা কেমন করে উঠল। পিছন ফিরে দেখলাম লোকটা হাত দিয়ে আমার খোপায় ফুল গুজে দিচ্ছে। এক ঝটকায় হাত সরিয়ে দিলাম। লোকটা কষ্ট পেলেও কিছু বলল না। এতে কিছুর পরেও রাতে একটা নীল রঙের শাড়ি আর চুড়ি এনে আমার হাতে দিল। সাথে সাথে আমি শাড়ি চুড়ি লোকটার হাতে দিয়ে বললাম, লাগবে না আমার, এসো। লোকটা শুধু ফেল ফেল করে তাকিয়ে রিল আবার আমার দিকে। বাবা এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আরও কিছুদিন বিশ্রাম নিতে হবে, তাই লোকটার উপর কাজের চাপ বেশি। শুনলাম বর নন্দের কাছে বাড়ির সবাই আজ সকালে বেড়াতে গেছে, হয়তো 2-1 দিন থাকবে সেখানে। লোকটা অফিসের জন্য যেতে পারেনি, সেই সাথে আমিও বাড়িতেই আছি। ছোট মেয়েটার সহ রান্নার কাজ শেষ করে দুপুরে খেয়ে নিলাম, আর মেয়েটাকে ঘুমাতে বললাম। আধা ঘন্টা পরে লোকটা বাড়িতে আসে। ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে বসে খাওয়ার জন্য প্লেট কাছে নিল, কিন্তু সব খাবারের বাটি ফাঁকা ছিল। তারপর রান্নাঘরের দিকে পা বাড়ায় লোকটা। আমি দূর থেকে দেখছি। এসো। রান্নাঘরেও কোনো খাবার না পেয়ে 3 গ্লাস পানি দ্রুত পান করে চেয়ারে বসে রিল লোকটা। সব খাবার আমি আগেই ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, যাতে লোকটা খেতে না পারে। রুমে আসলাম। লোকটার ফ্লোরে ঘুমানোর বিছানা বালিশ অগোছালো হয়ে আছে। সেগুলো গুছানোর সময় একটা ডায়েরি পাই। কারো ব্যক্তিগত ডায়েরি পড়ার কোনো ইচ্ছে আমার ছিল না কখনো, কিন্তু আজ লোকটার লেখা ডায়েরি পড়ার আগ্রহ যেন আমায় গ্রাস করে বসল। ডায়েরির প্রথম পাতা খুললাম, সেখানে লেখা ছিল, আমি আদিত্য আহমেদ, জন্মসাল 1984। ওহ, তাহলে লোকটার নাম আদিত্য। আমি সে সময় 8ম শ্রেণীতে পড়তাম। মাসহ ছোট খালার বাড়ি বেড়াতে গিয়েছি। সব ভাই বোন একসাথে হুইচ আনন্দে মেতেছিলাম। সবাই রোজ বিকেলে খালাতো ভাই আর পাড়ার ছেলেরা মিলে ক্রিকেট খেলা হতো। খেলার এক পর্যায়ে বল গিয়ে পড়ে পাশের এক বাড়িতে। সবাই মুখ কালো করে আছে। আজ আর সেই বলটা তাদের পাওয়া হবে না বলে সে বাড়ির মেয়েটা অনেক ঝগড়াটে নাকি বল আনতে যাবে। তার জন্য কানে ধরে ওঠাপসা অবধারিত। খেলার ছোট মাঠটার পাশেই বাড়িটা ছিল। আমি নতুন, এজন্য সবাই জোর জবরদস্তি করে আমাকে পাঠালো বলটা আনতে। আমি বল আনতে গেলাম, দেখি একটা মেয়ে বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভালো করে দেখলাম, এমন সুন্দর মেয়ে কি করে এতটা ঝগড়াটে হতে পারে। টানা টানা চোখ জোড়া, ভ্রু যুগল যেন শ্যামা। মেয়েটার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করেছে। মেয়েটা আমাকে নতুন দেখে একটু অপ্রকৃতস্থ হয়ে গেল। আমি নিজে থেকে বললাম, ম্যাডাম, বলটা আমার। মেয়েটি কোনো কথা না বলে বলটা আমার সামনে এগিয়ে দিল। বল নিয়ে ফিরে আসছি, কিন্তু মেয়েটাকে আরও একবার ভালো করে দেখতে ইচ্ছে করছে এখনো আমার। ঠিক তখনই মেয়েটা আমায় বলওয়ালা বলে ডাক দিল। সাথে সাথে ঘুরে দাঁড়ালাম। বললাম, আমাকে বলছেন? জি, আপনাকে। এ পাড়ায় আগে তো আপনাকে দেখিনি। কে আপনি? আমি নিহানের খালাতো ভাই আদিত্য। আপনি? মেয়েটা বলল, আমি নেহা। আমি আবার জিজ্ঞাসা করলাম, কোন ক্লাসে পড়েন আপনি? মেয়েটা বলল, ক্লাস 8-এ। আপনি? আমি বললাম, আমিও তো ক্লাস 8-এ পড়ি। তাহলে আমরা তো এখন বন্ধুবান্ধবী হয়েই গেলাম। নেহা কিছু না বলে বাড়ির ভিতরে চলে গেল। বল নিয়ে ফেরার পর সবাই আমার আর নেহার কথোপকথন শুনে অবাক হয়।
তারপর থেকে সবাই নেহার বর বলে খেপায় আমাকে। আমার খারাপ লাগে না। খালার বাড়িতে যতদিন ছিলাম সবসময় নেহার সেই চোখমুখের মায়া ভরা দৃশ্য ভাসত আমার সামনে। আরে 3 দিন দেখা হয় নেহার সাথে, আমি প্রথম কথা বলি 2 দিন, 3 দিনের দিন নেহা নিজে থেকেই কথা বলে। একই ক্লাসে পড়লেও নেহা আমাকে আপনি আর আমি নেহাকে তুমি সম্বোধন করি। মেয়ে মানুষ, মনে হয় না সহজে কোনো ছেলে মানুষকে তুমি বলতে পারো। নেহাকে আমার ভালো লাগে। নেহা ও কথা বলার সময় আমার দিকে আর পানে তাকা। সেবার খালার বাড়ি থেকে চলে আসতে বুকের ভিতর প্রথম এক অজানা কষ্ট অনুভব করি। এরপরে যতবার ছুটি পেতাম স্কুলে ততবারই ছুটে যেতাম খালার বাসায়। দেখা হলেই টুকটাক কথা হয় নেহার সাথে। আমি রাতে ঠিক করে রাখতাম কাল দেখা হলে কি বলবো, কিন্তু নেহার সামনে আসলে সবকিছু এলোমেলো হয়ে যায়। আমার এসএসসি পরীক্ষার পর নেহার আম্মুর মোবাইল নাম্বার নিয়ে আসি। তারপর থেকে মোবাইলে SMS একটা বলতাম। আর এইচএসসি পরীক্ষার পর অনার্স ফার্স্ট ইয়ারে মোবাইল কিনে নেহা। নেহার আম্মু আমাকে অনেক পছন্দ করেন। বাসার আশেপাশে দেখলেই বাড়িতে ডেকে নিতেন গল্প করতে। আমি ঢাকার এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আর নেহা ফেনীর এক কলেজে ভর্তি হয়, বাড়ির থেকে কাছে জন্য। এভাবে কথা বলতে বলতে কখন যে আমরা দুজন এক হয়ে যাই ঠিকভাবে বুঝতে পারি না। আমি সারাদিন রাত নেহার খোঁজ না নিলে নিজেকে অসমাপ্ত লাগত। আমার আর নেহা একবার মোবাইলে চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে যায়। পরের দিন কল দিলে কান্নায় ভেঙে পড়ে মেয়েটা। তখনই সিদ্ধান্ত নেই আমরা সারা জীবন একসাথে কাটাবো। কেউ কাউকে ছাড়া একদিনও চলতে পারি না। একদিনের কষ্ট 1000 দিনের মতো হয়ে যায়। এতদিনের কথায় কখনো আমাদের ঝগড়া হয়নি। কোনো কারণে কেউ রাগ করলে অন্যজন নিজেকে শান্ত রাখতাম। বেশ চলছে এভাবে। হঠাৎ বাড়ি থেকে নেহার বিয়ে দেওয়ার জন্য নেহার বাবা অস্থির হয়ে পড়েন। নেহা আমার কাছে অনেক কান্নাকাটি করে কিছু একটা করতে বলে। আমি তখন নেহার আম্মুর সাথে কথা বলে বুঝাতে সক্ষম হই। কিন্তু আমাকে শর্ত দেওয়া হয়েছিল নিজের একটা চাকরি জোগাড় করতে হবে, যত দ্রুত পারি তবেই নেহাকে বিয়ে করতে পারবো, তার আগে নয়। নেহার বাবা বেকার কোনো ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবে না বলে, তাহলে যে তিনি সমাজের মানুষের কাছে ছোট হয়ে যাবেন। আমাদের বাড়িতে আব্বা মা সবাই রাজি ছিলেন। নেহা সুন্দরী আর মেয়ে হিসেবে ভালো, এই জন্য অনার্স শেষ করেই একটা বেসরকারি চাকরিতে যোগদান করি। তারপর ঘরোয়া ভাবেই বিয়েটা সম্পন্ন হয়। আমাদের বিয়ের পর 1 বছর ঢাকায় থাকি। আমরা জীবনের এত প্রশান্তি সুখ আর কখনো পাইনি আমি যতটা নেহার সাথে থাকাকালীন পেয়েছি। বন্ধুরা, প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।